প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আলোচনা শুরু করেছিলাম এবং আমরা ধাতব ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছি। আজকের ভিডিও ক্লাসে আমরা মৌলের অধাতব ধর্ম, উপধাতু এবং পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। চলো শুরু করা যাক। তাহলে গতদিনকার মতন আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে অধাতু আমরা কাকে বলছি। যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে আমরা অধাতু বলে থাকি। অর্থাৎ গতদিন আমরা ধাতুর সংজ্ঞায় দেখে এসেছিলাম যে ধাতু হতে গেলে সেই মৌলটাকে চকচকে হতে হবে এবং তাতে আঘাত করলে সেটা ধাতব শব্দ উৎপন্ন করতে হবে এবং তাকে তাপ ও বিদ্যুৎ পরিবাহী হতে হবে। আর অধাতুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঠিক তার বিপরীত বৈশিষ্ট্যগুলো। তাহলে এখন আমরা খুব সহজেই কোনো একটা মৌল ধাতু নাকি অধাতু সেটা আইডেন্টিফাই করতে পারবো। এরপরে খেয়াল করে দেখো যে আমরা আধুনিক সংজ্ঞা জেনে এসেছিলাম ধাতুর ক্ষেত্রে। অধাতুর ক্ষেত্রেও এরকম একটা আধুনিক সংজ্ঞা রয়েছে। সেটা কি? ধাতুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তারা ছিল ধাতু। আর অধাতুর ক্ষেত্রে হবে ঠিক তার উল্টোটা, অর্থাৎ যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলা হচ্ছে। আমি গতদিন দুই ধরনের আয়নের কথা বলে এসেছিলাম, যে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন। তাহলে এখন তুমি খুব সহজেই বুঝতে পারছো যে কোনো একটি পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করে তখন সে কি ধনাত্মক আয়নে পরিণত হয়, যাকে আমরা বলি সহজ ভাষায় বা ইংরেজিতে ক্যাটায়ন। আর যখন কোনো একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তখন সে ঋণাত্মক আয়নে পরিণত হয়, যাকে বলা হয়ে থাকে, যার অপর আরেকটি নাম হচ্ছে অ্যানায়ন। অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মটাকেই বলা হয় অধাতব ধর্ম। এরপরে খেয়াল করে দেখো, আমরা ধাতুর ক্ষেত্রে দেখে এসেছিলাম যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্মটা তত বেশি হবে। এখানে কি তার উল্টোটা হবে, অর্থাৎ যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে সেই মৌলের অধাতব ধর্মটা তত বেশি হবে। উদাহরণ হিসেবে আমরা এখানে ক্লোরিনকে দেখতে পাচ্ছি যে ক্লোরিন একটা অধাতু বলা হচ্ছে। ক্লোরিনের প্রতীকটা কি তোমাদের মনে আছে? হ্যাঁ, প্রতীকটা হচ্ছে Cl। তাহলে এই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। এটা কিরকম একটু খেয়াল করে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে একটি ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলো বা তার সাথে একটি ইলেকট্রন যুক্ত হলো, এই জন্য আমরা যোগ চিহ্ন ব্যবহার করেছি। তাহলে যখন ক্লোরিন পরমাণুতে একটি ইলেকট্রন যুক্ত হয় সেটা কি একটা ক্লোরিনের ঋণাত্মক আয়নে পরিণত হয়, যেটাকে আমরা বলি ক্লোরাইড আয়ন, Cl-। যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করেছে সে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। আর এই মাইনাস চিহ্নটা নির্দেশ করে যে এখানে একটি ইলেকট্রন অতিরিক্ত রয়েছে, অর্থাৎ মেইন পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকবে তার চেয়ে এখানে একটা ইলেকট্রন কি বেশি রয়েছে। এখানে যদি এমন কোনো আমরা পরমাণু দেখতাম যে দুটি ইলেকট্রন গ্রহণ করে, যেমন আমি যদি এখানে অক্সিজেনের কথা উল্লেখ করি, ধরো একটি অক্সিজেন পরমাণু দুইটি ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে তার চিহ্নটা কিরকম হবে? O2-। আমি গত ক্লাসে দেখে এসেছিলাম যে কেন একাধিক প্লাস চিহ্ন হয়। মানে লিথিয়ামের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি শুধু প্লাস, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2+, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3+। কারণ লিথিয়াম এবং তার পরবর্তীতে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম যথাক্রমে একটি, দুটি এবং তিনটি করে ইলেকট্রন ত্যাগ করে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করেছে কয়টি? একটি, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ ঘটেছে দুটি। এই জন্য এটা হচ্ছে ক্লোরাইড আয়ন আর এটা হচ্ছে কি অক্সিজেন আয়ন বা অক্সাইড আয়ন। এবং এখানে একটি মাইনাস দেখতে পাচ্ছি আমরা, আর অক্সিজেনের ক্ষেত্রে 2-। অনেক সময় তুমি দেখতে পাবে O-, এটাও কিন্তু এই O2- ইন্ডিকেট করে। আবার তুমি কখনো দেখতে পাবে যে ম্যাগনেসিয়াম প্লাস অথবা ম্যাগনেসিয়াম 2+, এটাও কি একই জিনিস নির্দেশ করছে। তাহলে এগুলা একটু মুছে দিই আমরা। পরে আরেকটি উদাহরণ আমরা দেখব, যেখানে উদাহরণটা হচ্ছে ফ্লোরিনের। ফ্লোরিনের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড আয়নে পরিণত হচ্ছে।
ফ্লোরাইড আয়নটা হচ্ছে একটা ঋণাত্মক আয়ন। কারণ কি, এখানে ফ্লোরিনের সাথে একটি ইলেকট্রন, ফ্লোরিন পরমাণুর সাথে একটি ইলেকট্রন গ্রহণ ঘটেছে। আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, তার মানে তার যে দুইটি কক্ষপথ রয়েছে সেখানে মোট 9টি ইলেকট্রন রয়েছে। এবং যখন সে আরো একটি ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ ফ্লোরাইড আয়নে পরিণত হয়, তখন তার ইলেকট্রন সংখ্যা কতটি হবে? 9+1 অর্থাৎ 10টি ইলেকট্রন হবে, যেটা আমরা পাশের ডায়াগ্রামটাতে খেয়াল করব। এই যে খেয়াল করো, এখানে আগে থেকে 9টা ইলেকট্রন ছিল এবং শেষে এই ইলেকট্রনটা এসে প্রবেশ করলো, অর্থাৎ প্রাথমিক অবস্থায় সে ছিল ফ্লোরিন পরমাণু। যখন এই অতিরিক্ত ইলেকট্রনটা আসলো তখন সে কি আর ফ্লোরিন পরমাণু নয়, সে ফ্লোরাইড আয়নে অর্থাৎ F- পরিণত হয়ে গেল। তাহলে আশা করি তোমরা খুব সহজেই যে মৌলের অ্যানায়ন, একটি পরমাণু কিভাবে অ্যানায়ন গঠন করে বা ঋণাত্মক আয়ন গঠন করে এবং তার সাথে অধাতব ধর্ম বা নন মেটালিক প্রপার্টির সম্পর্কটা কোথায় সেটা বুঝতে পেরেছো। খুব সহজেই যদি বলা যায় যে আমরা ধাতব ধর্মে যা শিখে এসেছি এখানে ঠিক তার উল্টোটা হবে। এরপরে আমরা দেখব যে পর্যায় সারণীতে এই অধাতব ধর্মটা কিভাবে কাজ করে। ধাতব ধর্মের ক্ষেত্রে আমরা দেখে এসেছিলাম যত বাম থেকে ডানে যাওয়া যায় তার ধাতব ধর্মটা তত হ্রাস পায়, আর যত উপর থেকে নিচে নামা যায় তার ধাতব ধর্মটা, মৌলের ধাতব ধর্মটা তত বৃদ্ধি পায়। এখন যেহেতু অধাতব ধর্ম নিয়ে কাজ করব, যেটা কি ধাতব ধর্মের সম্পূর্ণ বিপরীত, এখানে উল্টো ঘটনাটা ঘটবে। অর্থাৎ তুমি যত বাম থেকে ডানে যাবে তার অধাতব ধর্মটা কি হবে? বৃদ্ধি পাবে। আর যত উপর থেকে নিচে নামবে তার অধাতব ধর্মটা, মৌলের অধাতব ধর্মটা ততটাই হ্রাস পাবে। তাহলে আমি ধাতব ধর্মের সাথে সম্পর্ক করে খুব সহজেই অধাতব ধর্মগুলো চাইলেই মনে রাখতে পারি। এরপরে আমরা একটা নতুন টপিকে চলে যাব, যে টপিকটার নাম হচ্ছে অপধাতু বা অর্ধধাতু। একটু আগ পর্যন্ত আমরা ধাতু এবং অধাতু সম্পর্কে ধারণা পেয়ে এসেছি, কিন্তু এমনও কি কোনো মৌল থাকতে পারে যে কিছু সময় ধাতুর মতন আচরণ করবে আবার কিছু সময় অধাতুর মতন আচরণ করবে? হ্যাঁ, অবশ্যই এরকমও কিছু মৌল আমাদের পর্যায় সারণীতে রয়েছে যাদেরকে বলা হচ্ছে অপধাতু বা অর্ধধাতু। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে সকল মৌল কোনো কোনো সময় ধাতুর মতন আচরণ করে এবং কোনো কোনো সময় অধাতুর মতন আচরণ করে তাদেরকে অর্ধধাতু বা অপধাতু বলা হয়ে থাকে। আধুনিক সংজ্ঞা অনুযায়ী তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে? আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে এবং কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে, এটা কি বোঝাচ্ছে? কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে সে ধাতব ধর্ম দেখাচ্ছে, আর কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে বলতে তার অধাতব ধর্মকে বোঝানো হচ্ছে। তাহলে আধুনিক সংজ্ঞা অনুযায়ী এটাই হচ্ছে আমাদের অপধাতুর সংজ্ঞা। এখানে সিলিকন একটি অপধাতু, সেটা বলা হচ্ছে। আমরা সিলিকনের একটা ছবি দেখে নিই। এখানে আমরা সিলিকনের কিছু ছবি দেখতে পাচ্ছি, সিলিকনের কিছু ক্রিস্টাল এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা পর্যায় সারণীতে এই ধাতু, অধাতু এবং অপধাতুর যে পজিশনটা, যে অবস্থানটা, সেটা খেয়াল করব। এখানে খেয়াল করে দেখো, এই পুরো পর্যায় সারণীটা কিন্তু তোমাদের বইয়ের পর্যায় সারণীটা থেকে কিছুটা ভিন্ন, এবং এখানে কালারগুলো 3 ধরনের কালার এখানে ব্যবহার করা হয়েছে: মেটালস, নন মেটালস এবং মেটালয়েডস। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে যে এখানে বাম দিকের যে মৌলগুলো সেগুলো সাধারণত ধাতু, অর্থাৎ এখানে গোলাপি কালারের যে বক্সগুলো রয়েছে সেগুলো ধাতু রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এদিকে গ্রুপ 1, 2, তারপরে এদিককার যে গ্রুপগুলো রয়েছে, আবার এদিকে ল্যান্থানাইট, অ্যাক্টিনাইটের ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে তারা হচ্ছে মেটাল বা ধাতু। এরপরে তুমি খেয়াল করে দেখো যে মাঝের যে মৌলগুলো রয়েছে যেমন বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক কিংবা অ্যান্টিমনি, টেলুরিয়াম, এদেরকে বলা হচ্ছে উপধাতু বা অপধাতু। এখানে খেয়াল করে দেখো, আমি এই জায়গাটা একটু কারেকশন করে দেই, যেহেতু তোমাদের বই অর্ধধাতু বা অপধাতু বলা হচ্ছে, আমরা এটাকে অপধাতুই বলবো। তাহলে অপধাতুর ইংরেজিটা কি? অপধাতুর ইংরেজিটা হচ্ছে মেটালয়েড, এবং অপধাতু এই পর্যায় সারণীতে কাদেরকে দেখানো হয়েছে? আমরা এখানে সবুজ কালারে যেটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে কি, সেগুলোই হচ্ছে কি এখানকার অপধাতু কিংবা অর্ধধাতু। আর সর্বশেষ এখানে পর্যায় সারণীর ডান দিকে রয়েছে কি? অধাতুগুলো, অর্থাৎ এখানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন কিংবা ফসফরাস, সালফার, ক্লোরিন, এরা সবাই হচ্ছে কি
অধাতু। তাহলে তুমি খেয়াল করো, এই পর্যায় সারণীটা লক্ষ্য করলে তুমি ধাতু, অপধাতু এবং অধাতুকে আলাদা করতে পারবে। আর এখানে খেয়াল করো, একটা ব্যতিক্রম দেখাচ্ছি, যেটা হচ্ছে হাইড্রোজেন। এটা আমরা কি এর আগে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রমেও দেখে এসেছিলাম যে হাইড্রোজেনের অবস্থানটা কেন গ্রুপ 1-এই হচ্ছে, যদিও সে অধাতু। আর গ্রুপ 1-এর অন্যান্য মৌলগুলো সবাই কিন্তু ধাতু। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সবাই কি বাকি 6জন ধাতু। এবং এখানে শুধু হাইড্রোজেনই অধাতু। কেন তা ব্যতিক্রম, এটা আমরা আগেই আলোচনা করে এসেছি। এবং কালারটাও খেয়াল করে দেখো যে নীল কালারের বক্স, তার মানে নীল কালার এখানে কি নন মেটালস বা অধাতু নির্দেশ করছে। আর পর্যায় সারণী কিভাবে পড়তে হয় তুমি সেটা ইতিমধ্যে দেখে এসেছো। এটা হচ্ছে তার প্রতীক, এটা হচ্ছে ইংরেজি নাম। আর এখানে একটু তোমাদের বইয়ের থেকে একটু ভিন্ন তা দেখানো হচ্ছে, কারণ এখানে 4টা তথ্য রয়েছে শুধু, তোমাদের বইটাতে 7টা কিংবা 8টা তথ্য রয়েছে প্রতিটা বক্সে। এবার চলো আমরা আরেকটি পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আজকে আলোচনা করি, যেটা হচ্ছে আমাদের পরমাণুর আকার কিংবা পারমাণবিক ব্যাসার্ধ। এটা সম্পর্কে তোমরা গত ভিডিও ক্লাসে ধারণা পেয়ে এসেছো, কারণ আমি ধাতব ধর্ম ব্যাখ্যা করতে গিয়ে পরমাণুর আকার কিংবা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে ধারণা দিয়ে এসেছি। আজকে খুব সংক্ষেপে আমরা জেনে নিই এটা। এখানে বলা হচ্ছে যে পরমাণুর আকার, এখানে একটু বানানটা ভুল এসেছে, আমি একটু ঠিক করে দিই। পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে একটি পর্যায়বৃত্ত ধর্ম। আর পর্যায়বৃত্ত ধর্মের সংখ্যা তুমি এর আগেই জেনে এসেছো যে নির্দিষ্ট পর্যায় অন্তর মৌলসমূহের কি ধর্মের যে পরিবর্তনটা, সেটাকেই আমরা বলছি কি পর্যায়বৃত্ত ধর্ম। তার মানে বাম থেকে ডানে তুমি একরকম ধর্ম দেখতে পাবে, উপর থেকে নিচে নামলে ধর্মের কিছু ভিন্নতা দেখতে পাবে, সেটাই। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি ধাতব ধর্ম বোঝানোর সময় দেখিয়ে এসেছিলাম যে একটা পর্যায়ে যতই আমরা বাম থেকে ডান দিকে যাই, তার পরমাণুর আকারটা বা পারমাণবিক ব্যাসার্ধটা তত কমতে থাকে। আর যত কোনো একটি গ্রুপের আমরা উপর থেকে নিচের দিকে নামতে থাকি, তত পরমাণুর আকার কিংবা পারমাণবিক ব্যাসার্ধটা বাড়তে থাকে। এর কারণটা খুব সহজেই তুমি লক্ষ্য করতে পারবে। এখানে আমরা কোন কোন পর্যায় নিয়ে, এখানে 6টি পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে গ্রুপ কিন্তু সবগুলো ব্যবহার করা হয়নি তোমাদের পর্যায় সারণীর। এখানে গ্রুপ 1, 2, এরপরে গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত দেওয়া হয়েছে। অর্থাৎ মাঝের যে মৌলগুলো সেগুলো দেখানো হয়নি এখানে, কারণ এই অবস্থায় তোমাদের তুলনা করাটা সহজ। ওই মৌলগুলোকে আমরা যদি নিয়ে আসি কোনো সমস্যা নেই, একই রকম ধর্মই তারা প্রদর্শন করবে, কিন্তু একটু বেশি হিজিবিজি হয়ে যায় বিধায় আমরা শুধুমাত্র এখানে গ্রুপ 1, 2, এরপরে 13, 14 থেকে শুরু করে 18 পর্যন্ত মৌলগুলোকে এনেছি, যাতে করে প্রতিটি পর্যায়ে এখানে 8টি করে মৌল প্রদর্শিত হয়। তাহলে খেয়াল করে দেখো, যত বাম থেকে ডানে যাচ্ছি পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পাচ্ছে। অর্থাৎ সোডিয়ামের যা আকার ম্যাগনেসিয়ামের আকার তার চেয়ে ছোট, অ্যালুমিনিয়াম আরেকটু ছোট, সিলিকন আরেকটু ছোট। এখানে প্রায় একই রকম দেখা যাচ্ছে সাইজগুলো, কারণ ন্যানোমিটার স্কেলে এদের সাইজগুলোর কিছুটা হেরফের ঘটে। এজন্য তুমি খালি চোখে খুব সহজে এদেরটা বুঝতে পারবে না যে আসলে কতটুকু ছোট কিংবা কতটুকু বড়। তারপরেও আমরা একটা ভিজুয়ালাইজেশন এখানে দেখানোর চেষ্টা করেছি, যাতে তুমি একটা আইডিয়া পাও। তাহলে তুমি সোডিয়াম থেকে ধীরে ধীরে যত আর্গনের দিকে যাচ্ছ, তুমি খেয়াল করে দেখো আকারটা কিন্তু হ্রাস পাচ্ছে। কেন আকারটা হ্রাস পায় আমি গত ভিডিও ক্লাসে বলে এসেছিলাম, আজকেও একটু সংক্ষেপে বলি। কারণটা হচ্ছে যত বাম থেকে ডানে যাওয়া যায় তত কি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে 1 করে। এখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13। তার মানে সোডিয়ামের কেন্দ্রে 11টি প্রোটন, ম্যাগনেসিয়ামের কেন্দ্রে 12টি, অ্যালুমিনিয়ামের কেন্দ্রে 13টি প্রোটন রয়েছে। এরকম চলতে থাকছে, বাড়তে থাকছে। এবং এর পাশাপাশি সোডিয়ামের কেন্দ্রে 11টি প্রোটনের সাথে তার বাইরের শক্তি স্তরে 11টি ইলেকট্রনও রয়েছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কেন্দ্রে 12টি প্রোটন এবং বাইরে 12টি ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কেন্দ্রে 13টি প্রোটন এবং বাইরে 13টি ইলেকট্রন রয়েছে। তো যত আমাদের কেন্দ্রে প্রোটনের সংখ্যা বাড়তে থাকে, ধনাত্মক চার্জের সংখ্যা বাড়তে থাকে, ততই কি সে বাইরে যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে বেশি আকর্ষণ বলে নিজের দিকে টানতে থাকে, আকর্ষণ করতে থাকে। তো তখনই তাদের আকারের সংকোচনটা ঘটে। এখানে 11টা প্রোটন তার 11টা ইলেকট্রনকে যে আকর্ষণ বলে টানছে, 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে তার চেয়ে কিছুটা হলেও বেশি আকর্ষণ বলে টানছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13টা প্রোটন 13টা ইলেকট্রনকে আরেকটু বেশি বলে টানছে, এই জন্যই আকারটার সংকোচন ঘটে। আর উপর থেকে নিচে নামলে কি ঘটে? আচ্ছা, এখানে আমরা একটা অ্যানিমেশন ব্যবহার করেছি, যেটা একটু পরে আমরা খেয়াল করব। এখানে খেয়াল করো, বাম থেকে ডানে যাওয়ার সময় আকারটা কিভাবে সংকুচিত হচ্ছে। এখানে খেয়াল করো যে যখন এখানে কেন্দ্রে 3টি প্রোটন রয়েছে, যেটাকে আলাদা করে আর আমি দেখাইনি, কিন্তু বাইরে 3টে ইলেকট্রনকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা ধরো আমাদের লিথিয়াম।
আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 3। এর পরের মৌলটি হচ্ছে বেরিলিয়াম, যার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 4। তার মানে কেন্দ্রে চার্জ বা প্রোটন সংখ্যা হবে 4টি, আর বাইরেও ইলেকট্রন চলে আসবে 4টি। কিভাবে আকারটা ছোট হয় একটু খেয়াল করো। এই যে আকারটা সংকুচিত হয়ে গেল, কারণ কেন্দ্রের 4টি প্রোটন বাইরের 4টি ইলেকট্রনকে পূর্বের লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামে এখানে কি একটু বেশি বলে আকর্ষণ করলো, আকারটা সংকুচিত হয়ে গেল। আবার তুমি যদি উপর থেকে নিচে যাবার কথা চিন্তা করো, তাহলে কি হবে? যত উপর থেকে আমরা নিচে যাই, কি পর্যায় সংখ্যা বা শক্তি স্তর সংখ্যা 1 করে বৃদ্ধি পেতে থাকে। যেমন তুমি যদি খেয়াল করো, এখানে প্রথমে দেখানো হচ্ছে কাকে? এখানে প্রথমে দেখানো হচ্ছে হাইড্রোজেনকে, যার একটি শক্তি স্তর রয়েছে এবং একটি শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে, তার যে আকৃতিটা। এরপরে তুমি চিন্তা করো আরেকটা শক্তি স্তর বৃদ্ধি পেত, যদি সেটা হতো লিথিয়াম। যখন লিথিয়াম হবে তখন কি, তুমি যদি এখান থেকেই চিন্তা করো, এটা হচ্ছে লিথিয়ামের কেন্দ্র, এখানে 2টি ইলেকট্রন রয়েছে, এটা হচ্ছে তার শেষ শক্তি স্তরটা, সেখানে আরেকটা ইলেকট্রন। আমি আসলে সব ছবিগুলো আঁকিনি সম্পূর্ণভাবে, এখানে একটা ধারণা দেওয়ার জন্য। এরপরে সোডিয়ামের কথা চিন্তা করো, তার শেষ কক্ষপথে 3য় শক্তি স্তরে একটি ইলেকট্রন, এই জন্য 3s1। আবার পটাশিয়ামের কথা চিন্তা করো, পটাশিয়ামের ক্ষেত্রে কি হবে তাহলে? 4s1। তার মানে তুমি যখন একই পর্যায়ে উপর থেকে নিচে নামতে থাকো, একটা করে কি নতুন শক্তি স্তর যুক্ত হতে থাকে। তার মানে হাইড্রোজেনের যে আকৃতিটা একই গ্রুপের হওয়া সত্ত্বেও লিথিয়ামের আকৃতিটা কি তার চেয়ে বেশি, কারণ একটা শক্তি স্তর বেড়ে গেল, এখানে 2টা শক্তি স্তর। লিথিয়ামের থেকে নিচে যদি যায় সোডিয়াম, সেক্ষেত্রে কি আরেকটা শক্তি স্তর যুক্ত হচ্ছে, 3টা শক্তি স্তর। এবার আকৃতি কি, আমরা কমন সেন্স দিয়ে বলতে পারি যে পূর্বের তুলনায় আকৃতিটা বড় হয়ে যাচ্ছে। আবার পটাশিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, আরেকটা শক্তি স্তর যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে এই হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একই গ্রুপের হওয়া সত্ত্বেও কি তাদের একটার পর একটা শক্তি স্তর বৃদ্ধি পাওয়ায় তাদের আকারটা, যত উপর থেকে আমি নিচে নামছি একই গ্রুপে, তত কি আকারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এবার আশা করি তুমি খুব সহজেই বুঝতে পেরেছো যে কিভাবে, একটু আগে আমি এগুলো একটু আগের পর্যায়ে শিরোনামের ছবিটা একটু দেখানোর চেষ্টা করি, এই ছবিটা। এবার আসলে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেল যে কেন আসলে পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে হ্রাস পাচ্ছে প্রতিটি পর্যায়েই, আবার উপর থেকে নিচে নামলে, অর্থাৎ একই গ্রুপে যত উপর থেকে নিচে নামছি আমি, পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে। আর পারমাণবিক ব্যাসার্ধটা আমরা কিভাবে নির্ণয় করি? এটা আসলে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে নির্ণয় করা হয়ে থাকে, যে একটা মৌলের কেন্দ্র থেকে, কোনো একটা মৌলের পরমাণুর কেন্দ্র থেকে তার সর্বশেষ কক্ষপথের যেই ইলেকট্রনটা রয়েছে, সেই ডিস্টেন্সটুকুই হচ্ছে কি তার পারমাণবিক ব্যাসার্ধ। আবার কোনো কোনো যৌগের ক্ষেত্রে তাদের কেন্দ্র থেকে, কোনো একটি পরমাণুর কেন্দ্র থেকে যেখানে ইলেকট্রনটা শেয়ার ঘটেছে সেখান পর্যন্ত দূরত্বটা ধরে নেওয়া হয়, যেটা আমরা পরে আরো ডিটেলসে দেখবো, যে যখন আমরা সমযোজী যৌগ শিখবো তখন। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা অধাতব ধর্ম, অপধাতু এবং মৌলের পর্যাবৃত্ত ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ ধর্ম, যেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কিংবা পরমাণুর আকার, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রন আসক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।